আজকের মুভি শুরু করার আগে আপনাদের জন্য সতর্কবার্তা। হার্ট দুর্বল হলে ভিডিওটি না দেখার জন্য অনুরোধ করব, কারণ আজকের মুভি চলতে চলতে একসময় বেরিয়ে আসে এমন এক সত্য যা শুধু আতঙ্কজনক নয়, রীতিমতো অসহনীয়। আমার নিজের জন্য বিষয়টা সহ্য করা কষ্টকর ছিল। নতুন চাকরিতে যোগ দিতে শহর থেকে গ্রামের দিকে একটা বাড়ি ভাড়া করে থাকতে আসে একটা মেয়ে। এক সময় সে খেয়াল করে বাড়ির বেসমেন্টে রয়েছে এমন কিছুর অস্তিত্ব যা শুধু মানুষের দুঃস্বপ্নেই আসা সম্ভব। এক মূর্তিমান আতঙ্ক। বেসমেন্টের ওই জিনিসটা আসলে কি? এটা কি মানুষ নাকি অন্য কিছু? একটা পর্যায়ে মেয়েটার সামনে রহস্য উন্মোচিত হয়। সামনে চলে আসে এমন এক সত্য যা শুধু ভয়ঙ্করই নয়, দুর্বিষহ। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দুর্দান্ত এবং রহস্যময় মুভি বারবারিয়ান। আর আপনারা এখন আছেন অরণ্যে। মুভি শুরু হয়, দেখা যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির এক রাত। বিদ্যুতের চমক। একটা বাড়ির সামনে এসে থামে একটা গাড়ি। গাড়িতে একটা মেয়ে। মেয়েটার নাম ট্রেস। একটা নতুন চাকরিতে জয়েন করার জন্য সে দূরের এক শহর থেকে এই গ্রামে এসেছে। ট্রেসি এই বাড়িটা ভাড়া নিয়েছে একটা অনলাইন সাইট থেকে। বাড়িতে এসে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে খুলতে পারছিল না। যে এজেন্সির থেকে সে বাড়িটা কিনেছে তাদেরকেও কল করে, কিন্তু কেউ কল রিসিভ করে না। সে ওখানেই অপেক্ষা করতে থাকে। কেমন একটা গা ছমছমে ভুতুরে পরিবেশ চারদিকে। দরজার কলিং বেল চাপে, যদিও সে জানে ভিতরে কারো থাকা সম্ভব না, কিন্তু তাকে অবাক করে দিয়ে দরজা খোলে একটা ছেলে। ছেলেটার নাম কিথ। কিথ তাকে জিজ্ঞেস করে, কোনো হেল্প লাগবে আপনার? ট্রেস বলে, হেল্প লাগবে মানে? এই বাড়ি তো আমি ভাড়া নিয়েছি, আপনি কে? কিথ তখন জানায় কিছুদিন আগে সে এই বাড়ি ভাড়া নিয়েছে। ট্রেস অবাক হয়ে যায়। এজেন্সির দুইজনের কাছে এই বাড়ি ভাড়া দিয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? কিথ বলে, বুঝতে পারছি নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আপনি চাইলে ঘরে আসতে পারেন, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরে ঢুকতে ট্রেসির মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, কিন্তু এই ঝড়ের রাতে কোনো উপায় নেই তার, তাই সে ভয়ে ভয়ে ঘরে ঢুকে পড়ে। কিথ ট্রেসিকে জানায়, তোমার কোনো সমস্যা না থাকলে তুমি এখানেই থাকতে পারো, যদিও বেডরুম একটা, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, তুমি বেডরুমে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। মাঝরাতে ট্রেস যখন ঘুমাচ্ছিল, হঠাৎ কিছু শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার রুমের দরজাটা খোলা, অথচ তার পরিষ্কার মনে আছে ঘুমানোর আগে সে দরজাটা বন্ধই দেখেছিল। একটা অজানা ভয়ে তার সারা শরীর শিহরিত হয়ে যায়। এখান থেকেই দেখা যাচ্ছে সোফার উপরে কিথ ঘুমিয়ে আছে। কেমন একটা গোঙানির মতো আওয়াজ করছে সে। ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে পড়ে, এক পা দু পা করে হাঁটতে থাকে। কয়েকবার সে কিথের নাম ধরে ডাকে, কিথ, কিথ, কিন্তু কিথের ঘুম ভাঙে না। সে সেভাবেই গোঙানির মতো করে আওয়াজ করে চলেছে। ঘুমের ভিতরে সে ছটফট করছে। আস্তে আস্তে করে সে কিথের শরীরে একটা হাত দেয়, আর তখনই কিথের ঘুম ভেঙে যায়। কিথ বলে, তুমি এখানে কি করছো ট্রেস? ট্রেস বলে, মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখলাম দরজাটা খোলা, আর তুমি এখানেই ছটফট করছো। তুমি কি আমার দরজাটা খুলেছিলে কিথ? কিথ বলে, অসম্ভব, আমি তো ঘুমাচ্ছিলাম। ট্রেস তখন এক অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় আর ঘুমাতে চলে যায়। সকালে ট্রেসের যখন ঘুম ভেঙে যায়, তখন সে দেখতে পায় দরজাটা লাগানোই আছে। রুম থেকে সে বের হয়ে যায়, দেখতে পায় কিথ ঘরে নেই। তার জন্য একটা চিঠি লিখে সে বাইরে চলে গিয়েছে কাজে। একটু পরে রেডি হয়ে ট্রেসও বাইরে বেরিয়ে পড়ে। সে যে কাজে এখানে এসেছে সেই কাজের উদ্দেশ্যে। বাড়ির বাইরে যখন সে আসে, চারদিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। এখানে সবগুলো বাড়ির অবস্থা এমন ভাঙাচোরা, দেখে মনে হচ্ছে এই এলাকায় বহুকাল যাবৎ কেউ থাকে না। কেমন একটা ভুতুরে গা ছমছমে পরিবেশ চারদিকে। নিজের গন্তব্যের দিকে যেতে যেতে এই দৃশ্য দেখছিল সে। একসময় শহরে চলে আসে আর তার কাজ শেষ করে। আবার যখন তার বাড়ির দিকে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই খেয়াল করে এক লোক তাকে ডাকতে ডাকতে তার কাছে চলে আসছে। লোকটার ভাবভঙ্গি একটু অদ্ভুত, তাই সে দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। লোকটা দরজার কাছে এসে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, এই মেয়ে, এই বাড়িতে থেকো না, এই বাড়িতে তোমার থাকা উচিত না, তাড়াতাড়ি বের হও, মহা বিপদ এখানে। ট্রেস ওই লোকটাকে পাগল মনে করে, তাই তার কথায় কোনো গুরুত্ব দেয় না। ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, কিন্তু দেখে টিস্যু শেষ হয়ে গিয়েছে। টিস্যু খুঁজতে থাকে সে সবখানে। একসময় খেয়াল করে বাড়ির নিচে রয়েছে একটা বেসমেন্ট, আর ওখানেই সে টিস্যু পেপার দেখতে পায়। নিচে নামে টিস্যুটা নেওয়ার জন্য। টিস্যু পেপার নিয়ে যখন সে রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে রুমের দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ দরজাটা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন সে হতাশ হয়ে বসে পড়ে। ফোনটা খোঁজার জন্য পকেটে হাত দেয়, কিন্তু তখনই মনে পড়ে ফোনটা সে তার বন্ধ হয়ে যাওয়া রুমটার ভিতরে রেখে এসেছে। আর যেহেতু আজ ওই পাগলটার জন্য দৌড়ে বাড়িতে ঢুকেছে, তাই সে চাবিটাও চাবির বক্সের ভিতরে রাখতে ভুলে গিয়েছে। সন্ধ্যায় যখন কিথ বাড়িতে আসবে, তখন সে কিভাবে দরজা খুলবে? ওই আন্ডারগ্রাউন্ডে আর প্রয়োজনীয় কি কি জিনিস আছে সেটাই সে খুঁজতে থাকে। আর তারপরই একসময় হঠাৎ সে লক্ষ্য করে এখানে রয়েছে একটা গোপন দরজা। ধীরে ধীরে সে দরজা খুলতে থাকে। ঘুটঘুটে অন্ধকার ভিতরে, তার কাছে কোনো লাইটও নেই।
ফোনটাও সে ভুলে রেখে এসেছে। একটা আয়না জোগাড় করে ভিতরে আলো ফেলে ট্রেস। স্বল্প আলোতে সে দেখতে পায় ওখানে রয়েছে আর একটা দরজা। তারপরও সে কোনোভাবে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়ে। ভিতরের ওই দরজাটা খোলে ট্রেস। পাশেই রয়েছে একটা ইলেকট্রিক সুইচটা অন করতেই ভিতরে আলো জ্বলে ওঠে। দেখতে পায় ওখানে একটা বেড, আর বেডের পাশেই রয়েছে একটা ক্যামেরা। নোংরা একটা পরিবেশ চারদিকে। দেয়ালে রয়েছে লাল রঙের হাতের ছাপ, বোঝা যাচ্ছে ওটা রক্তের দাগ। এসব দেখেও বুঝতে পারে এখানে নিশ্চয়ই কাউকে নিষ্ঠুরভাবে অত্যাচার করা হতো, আর সেটা ভিডিও করা হতো ওই ক্যামেরায়। ভীষণ ভয় পেয়ে যায় ট্রেস, আর ওই ঘর থেকে বাইরে বের হয়ে আসে। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। জানলা দিকে তাকিয়ে দেখে বাইরে কিথ এসেছে। সেই দরজায় কড়া নেড়েছে। জানলাটা খুলে কিথকে চাবি দেয় ট্রেস, আর তারপরে কিথ বাড়ির ভিতরে ঢোকে। সে যা যা দেখেছে সবকিছু খুলে বলে কিথকে। কিথ বলে, তুমি ওই আন্ডারগ্রাউন্ডে একটা রুম দেখেছো? ওখানে রক্তের দাগ? কি বলছো? আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখে আসি। ট্রেসকে রেখেই কিথ চলে যায় আন্ডারগ্রাউন্ডে। বেশ কিছুটা সময় চলে যায়, কিন্তু কিথ আর ফিরে আসে না। ট্রেস একটু একটু করে এগিয়ে যায় সামনের দিকে, আর ডাকতে থাকে কিথকে, কিথ কোথায় গেলে তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। কিথ বাড়িতে ঢোকার পরে ওর ফোনটা নিতে পেরেছিল, তাই পকেট থেকে ফোনটা বের করে টর্চ জ্বালায়। ভিতরে ঢুকতে শুরু করে একটু একটু করে। ওই গোপন রুমটায় ঢুকে খোঁজাখুঁজি করে ট্রেস, কিন্তু কোথাও কিথ নেই। কোথায় গেল ছেলেটা? চিন্তায় পড়ে যায় ট্রেস। রুম থেকে বের হয়ে চারপাশে টর্চের আলো ফেলে, আর তখনই তার চোখ আটকে যায় একটা জায়গায়। আরেকটা দরজা দেখা যাচ্ছে। ধীরে ধীরে দরজাটা খোলে। তারপরেই দেখে ওখান থেকে একটা সুড়ঙ্গ নিচে নেমে গিয়েছে। সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে এসে ভয়ে ভয়ে কিথকে ডাকে, কিথ, কিথ। কিছুটা সময় যায়, আর তারপরেই ভিতর থেকে ভেসে আসে কিথের কণ্ঠস্বর, ট্রেস, আমাকে বাঁচাও ট্রেস। কণ্ঠটা অনেক দূর থেকে ভেসে আসছে। কি করবে এখন সে? এই ভয়ঙ্কর জায়গায় সে কি ঢুকবে, নাকি ফিরে চলে যাবে কিথকে রেখেই? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই সে ভাবছিল। অবশেষে সিদ্ধান্ত নেয় ভিতরে ঢোকার। প্রচণ্ড ভয় ভয় লাগছিল তার, তবুও সে ভিতরে ঢুকে পড়ে ধীরে ধীরে। ভয়ে সে কাঁপতে কাঁপতে নিচে নামছে, আর কিথের নাম ধরে ডাকছে। একটা সময় পরে সে একটা গেট দেখতে পায়। গেটটা হাত দিয়ে সরিয়ে একটু সামনের দিকে দাঁড়ায় সে। ভিতর থেকে গগনবিদারী চিৎকার ভেসে আসছে, ট্রেস, বাঁচাও আমাকে। আর একটু সামনে যাওয়ার পরে সে দেখতে পায় কয়েকটি লোহার খাঁচা। বুঝতে পারে ও এখানে হয়তো কোনো মানুষকে আটকে রাখা হতো। খাঁচার সাইজ দেখে সেটাই অনুমান করা যাচ্ছে। ওগুলোকে পাশ কাটিয়ে আরেকটু সামনের দিকে যায় সে, আর তখন হঠাৎই কিথ হামাগুড়ি দিয়ে সামনে চলে আসে। কিথ বলে, ট্রেস, এখানে নিশ্চয়ই কেউ আছে, আমার পায়ে কামড় দিয়েছে। ট্রেস বলে, চলো আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত এই বাড়ি ছেড়ে। কিথ বলে, না, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকেই ওই জিনিসটা ছিল। যখন তাদের ভিতরে এই বাকবিতণ্ডা চলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে এক অদ্ভুত দর্শন মহিলা। মহিলাটা দেখতে ছিল খুবই বিকৃত। এটাকে কি আসলেই মহিলা বলা যায়? খুবই বিকৃত তার শরীরের গঠন আর চেহারা। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মহিলাটা এসে কিথের মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে থাকে, আর সেখানেই সে মারা যায়। খুবই ভয়ানক দৃশ্য। তারপরেই সে বিভৎস দেখতে মহিলাটা ট্রেসের দিকে তাকায় আর জোরে একটা হুঙ্কার দেয়, আর এর সাথে সাথেই সিনটা কাট হয়ে যায়। কি হলো ট্রেসের, এটা আরেকটু পরেই দেখতে পাবো আমরা। সিন কাট হয়ে চলে আসে আরেকটা জায়গায়। দেখা যায় একটা লোককে। সে সমুদ্রের পাড়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে আসছে, আর মনের সুখে গান গাচ্ছে। এই লোকটার নাম এজে। পেশায় সে একজন ছোটখাটো অ্যাক্টর। মাঝে মাঝে সিনেমায় ছোটখাটো রোল পায়। এভাবেই তার দিন চলে। গাড়িতে থাকা অবস্থায় তার কাছে একটা কল আসে। তার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কল করেছে। এজে তখন জানতে পারে তার একজন মেয়ে সহকর্মী, অর্থাৎ তার কো অ্যাক্ট্রেস হিসাবে অভিনয় করে একটা মেয়ে, তার নামে যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছে। তাই সামনের সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এ কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এজে চলে আসে তার ফাইন্যান্স ম্যানেজারের কাছে। ওখান থেকেই সে জানতে পারে এই কেস লড়ার জন্য যে টাকা দরকার, আর তার প্রতি মাসের যে খরচ, এ দুটো একসাথে চালাতে গেলে 3 মাসের ভিতরেই তার সব টাকা শেষ হয়ে যাবে। এই শহর থেকে বেশ কিছুটা দূরে গ্রামের দিকে তার একটা বাড়ি রয়েছে। ওই বাড়িটা হয়তো বিক্রি করলে কিছুটা উপকার হবে। অনেকদিন সেই বাড়িতে যাওয়া হয়নি। কি মনে করে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। গাড়ি থেকে নেমে সে যখন ওই বাড়ির দিকে যাচ্ছিল, আমরা তখন বুঝতে পারি এটা হচ্ছে সেই বাড়ি যেখানে ট্রেস আটকা পড়েছে। আর এটা এজেন্ট নিজের বাড়ি। যে এজেন্সির কাছ থেকে এই বাড়ি কিনেছে, তারা ওর অনুমতি ছাড়াই এই বাড়ি ভাড়া দেয়, কারণ তারা জানে যে এজে এই বাড়িতে তেমন একটা থাকে না। আর এটারই সুযোগ নিত তারা। মাঝে মাঝে অবশ্য এজেকে জানিয়েই ভাড়া দিত। বাড়িতে ঢোকার পরে এজে দেখতে পায় এখানে এখন কেউ থাকছে। সুটকেস, কাপড় চোপড় সবকিছু দেখে তার এটাই মনে হচ্ছিল। তাই সে এজেন্সিকে ফোন দেয় আর বলে,
আমাকে না জানিয়ে আমার বাড়ি ভাড়া দিচ্ছ কেন তোমরা? দেখে তো মনে হচ্ছে এখানে আজও কেউ ছিল। তার কাপড় চোপড় জিনিসপত্র সবই তো এখনো আছে। এজেন্সির ওই মেয়েটা বলে, না গত 2-3 সপ্তাহের ভিতরে তো আমরা কাউকেই ভাড়া দেইনি। এ কথা শুনে এজে বেশ বিরক্ত হয় আর রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। আর তারপরে তার একটা বন্ধুর সাথে কথা বলার সময় বোঝা যায় ওই মেয়েটার সাথে সে আসলেই তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেছিল। লম্বা পথ জার্নির কারণে এজে টায়ার্ড ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে ট্রেস আর কিথের জিনিসপত্র ঘাটাঘাটি করে। ট্রেসের ল্যাপটপটা এভাবেই ছুঁড়ে মারে আর তা থেকেই বোঝা যায় যে এ যে শুধু নিজের জিনিস ছাড়া অন্য কারো কিছুতেই তেমন পাত্তা দেয় না। কফি খাওয়ার সময় সে হঠাৎ কিছু শব্দ শুনতে পায় যেটা বেসমেন্ট থেকে এসেছে। ছোট একটা ছুরি আর একটা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে সে বেসমেন্টে ঢুকে পড়ে। বেসমেন্টে আসার পরে সে আরেকটা শব্দ শুনতে পায় আর তখনই সে খেয়াল করে ওখানে সেই গোপন দরজাটা। রশিটা ধরে টান দিতেই দরজাটা খুলে যায়। ওখানে ওই অন্ধকার জায়গায় ঢুকে পড়ে সে আর তারপরে সেই ক্যামেরার রুমটাও দেখতে পায়। এসব দেখে ভয় পাওয়ার বদলে তার মাথায় নতুন একটা চিন্তা আসে। সে যেহেতু এই বাড়িটা বিক্রি করবে তাই বেসমেন্টের এই গোপন জায়গাটা তার বাড়ির মূল্য হয়তো আরো বাড়িয়ে দিবে। এই খুশিতে সে ওই জায়গা মাপতে শুরু করে। মাপামাপির এক পর্যায়ে সে ওই সুড়ঙ্গ পথটা দেখতে পায়। এবারও সে ভয় পাওয়ার বদলে খুশিতে ফেটে পড়ে। সুড়ঙ্গটাও সে মাপতে শুরু করে দেয়। এরপরে তার চোখ পড়ে সেই লোহার খাঁচাগুলোর দিকে। ওটাতেও সে তেমন ভ্রুক্ষেপ করে না। তার দরকার টাকা। আশেপাশে সে কি দেখছে সেটাতে সে এখন পাত্তা দিচ্ছে না। আরো কিছুক্ষণ পরে সে ভিতরে একটা রুম দেখতে পায় যেটাতে আলো জ্বলছে। রুমটার দিকে এগিয়ে যায় যে খুবই অগোছালো অপরিচ্ছন্ন একটা রুম। ছোট্ট একটা টিভি চলছে। টিভিতে একটা জিনিসই দেখাচ্ছে, কিভাবে একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াবে। সে যখন এই অদ্ভুত জিনিস দেখছিল ঠিক তখনই তার হাতের ইঞ্চি টেপটা কেউ টানতে শুরু করে। হাত থেকে পুরোপুরি টেনে নিয়ে যায় সেটা। এবারে প্রচন্ড ভয় পেয়ে যায় যে পকেট থেকে ছুরিটা বের করে টর্চ ফেলে সেদিকে। কিছুই দেখা যায় না। অদ্ভুত একটা শব্দ আসছে অন্ধকার জায়গাটা থেকে। ভয়ে দৌড়াতে শুরু করে যে উল্টা দিকে। দৌড়ানোর সময় হঠাৎ করে তার টর্চটা মাটিতে পড়ে যায় আর সাথে সাথেই অফ হয়ে যায় সেটা। হাতাহাতি করে টর্চটা খুঁজে পায় কিন্তু অন হচ্ছে না আর সেটা। হাত দিয়ে টর্চে থাপ্পড় দেয় কয়েকটা, একটুখানি জ্বলে আবার নিভে যায়। সেই আলোতেই সে দেখতে পায় ওই জিনিসটাকে। প্রচন্ড ভয় পেয়ে যায় যে আর এরপরে ওই জিনিসটা তার একদম সামনে চলে আসে। মরণপণ দৌড়াতে থাকে সে উল্টা দিকে। দৌড়াতে দৌড়াতে এক সময় একটা গর্তের ভিতরে পড়ে যায় ধপাস করে। আর উপর থেকে কেউ একজন গর্তের মুখটা বন্ধ করে দেয়। আর তখনই আমরা দেখতে পাই ট্রেসকে। ট্রেস এজের মুখটা চেপে ধরে আর শব্দ করতে নিষেধ করে। আমরা বুঝতে পারি ট্রেস এই কয়দিন এখানে আটকা পড়ে আছে। আর এরপরই সিনটা এখানেই কাট হয়ে যায়। আমরা দেখতে পাই অতীতের দৃশ্য। এই বাড়ি তখন একদম নতুন। বাড়ি থেকে বের হয়ে আসছে এক লোক। লোকটার নাম ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক গাড়ি করে একটা সুপার শপে যায়। তারপরে বাচ্চাদের কিছু জিনিসপত্র কিনে, যেমন বেবি ডাইপার, বেবি টিস্যু, সাথে একটা ডিভিডি। একটা মা কিভাবে তার বাচ্চাকে দুধ খাওয়াবে ওই ডিভিডিতে ওটাই আছে। ফ্র্যাঙ্ক গাড়িতে ফিরে আসে। তারপরে গাড়ি চালিয়ে আসে একটা বাড়ির সামনে। গাড়ি থামিয়ে বিদ্যুতের মিস্ত্রির পোশাক পরে একটা বাড়িতে নক করে। আমরা বুঝতে পারি ফ্র্যাঙ্কের মতলব খুব একটা ভালো না। বিদ্যুতের লাইন ঠিক আছে কিনা সেটা সে দেখতে চায় ওই বাড়ির মহিলাটার কাছে। এই মহিলার জামাটা একটু খেয়াল করে রাখবেন। সামনেই আমরা দেখতে পাবো কি হলো এই মহিলাটার সাথে। ঘরের ভিতরে ঢুকে কিচেনের জানলাটা খুলে দেয় ফ্র্যাঙ্ক। তারপরে সবকিছু ঠিক আছে বলে বাইরে বেরিয়ে আসে। গাড়ি চালিয়ে চলে আসে তার বাড়ির সামনে। গাড়ি থেকে যখন সে নামে তার প্রতিবেশী লোকটা তখন তার কাছে এসে জানায় তারা এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে, কারণ এই এলাকায় আর বসবাস করা যাচ্ছে না। গত কিছুদিন ধরে বেশ কয়েকজন মহিলা নিখোঁজ হয়েছে, কোথাও পাওয়া যাচ্ছে না তাদের। সবাই ধরেই নিয়েছে এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ হবে। তাই এই এলাকা ছেড়ে বেশিরভাগ লোকই চলে গিয়েছে অন্য এলাকায়। বাড়ির ভিতরে ঢুকে যায় ফ্র্যাঙ্ক আর তারপরে ওই বাচ্চাদের জিনিসগুলো নিয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে। সে যখন বেসমেন্টে ঢোকার জন্য দরজা খোলে তখনই আমরা শুনতে পাই কয়েকটা মহিলার গগনবিদারী চিৎকার। সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় ফ্র্যাঙ্ক আসলে একজন সিরিয়াল কিলার। মহিলাদের সে তার বাড়ির বেসমেন্টে আটকে রেখে নির্যাতন চালায়। শুধুই কি নির্যাতন, কি ধরনের নির্যাতন করে সেটা আপনার চিন্তার বাইরে। রাতের ঘুম হারাম করে দেবে শুনে। আর একটু পরেই আমরা জানতে পারবো সেটা। সিন আবার চলে আসে বর্তমানে। এজে খুবই আতঙ্কিত ছিল, তাই ট্রেস তাকে বলছিল দয়া করে চুপচাপ থাকো, শান্ত থাকো, দেখবে ওই মহিলা কোনো ক্ষতি করবে না। আর যদি উত্তেজিত হয়ে যাও তাহলেই ও রেগে যাবে আর মেরেও ফেলতে পারে তোমাকে। আর এরপরই দেখা যায় উপর থেকে ওই মহিলাটা একটা ফিডার বাড়িয়ে দিয়েছে তাদের দিকে। ট্রেস এজেকে বলে চুপচাপ খেয়ে নাও, কোনো শব্দ করো না। এজে ঘেন্নায় খেতে চায় না, তাই দেখে ট্রেস নিজেই খেতে থাকে। ট্রেসের খাওয়া শেষ হলে মহিলাটা এজের দিকে ফিডারটা বাড়িয়ে দেয় তাকে খাওয়ানোর জন্য। ঘেন্নায় নিজের গা গোলাতে শুরু করে এজের। সে কিছুতেই এই জিনিস খেতে পারবে না। ট্রেস তখন তাকে বলছে বোকামি করো না, বেঁচে থাকতে চাইলে চুপচাপ খাও। ও আমাদেরকে ওর বাচ্চা মনে করছে, ওকে রাগিয়ে দিও না, তাহলে কিন্তু ভয়ানক বিপদ হবে। বেশ কিছুক্ষণ কেটে যায় কিন্তু এজে তারপরও ওই ফিডারে মুখ দেয় না। তখনই মহিলাটা নিচে নেমে আসে আর ট্রেসকে আদর করে দেয়।
এজে তখন ভয়ে চিৎকার করতে থাকে, আর এতেই মহিলাটা রেগে যায়, টেনে হিসড়ে নিয়ে আসে এজেকে উপরে আর টানতে টানতে নিয়ে যায় ওই রুমটায়। টিভিতে তখনও বাচ্চাদের কিভাবে দুধ খাওয়ানো যায় সেটাই দেখাচ্ছে। এই একটা ডিভিডি চালানো আছে টিভিতে। বিভৎস মহিলাটা তখন টিভির মতো করে জোর করে এজেকে বুকের দুধ খাওয়ায়, আর ওদিকে এই সুযোগে ট্রেস বহু কষ্টে ওই গর্ত থেকে উপরে উঠতে সক্ষম হয়। ধীরে ধীরে সেই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য হাঁটতে থাকে। একটু দূরে যাওয়ার পরে ওই ইঞ্চি টেপটাতে লেগে যায় তার পা, ঝনঝন করে শব্দ হয়, আর এতেই মহিলাটা বুঝে যায়। রুম থেকে বের হয়ে যায় সে, আর পিছু পিছু আসতে থাকে ট্রেসের। ট্রেস প্রাণপণ দৌড়াতে শুরু করে, আন্ডারগ্রাউন্ডের ওই জানলাটা ভেঙে ওখান থেকে বের হতে শুরু করে। বাইরে থেকে একটা লোক তখন ওকে সেখান থেকে টেনে বের করে, আর তখনই ওই বিভৎস মহিলাটা হাত বাড়ায় তাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারে না। লোকটা ট্রেসকে বাইরে বের করে তাকে বলে, তোমাকে সেদিন এই বাড়ির ভিতরে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমরা তখন বুঝতে পারি এটা হচ্ছে সেই লোক যাকে ট্রেস সেদিন পাগল ভেবে দৌড়ে বাড়ির ভিতরে চলে গিয়েছিল। লোকটাকে ট্রেস বলে, ভিতরে আরেকজন লোক আছে, তাকে আমাদের বের করতে হবে। লোকটা ট্রেসকে বলে, তুমি নিজে যে বের হতে পেরেছো এটাই অনেক বড় ভাগ্য। তোমার ওই বাড়ির ভিতরে আর যাওয়া ঠিক হবে না, এমনকি এই বাড়ির আশেপাশেই থাকা ঠিক হবে না। একটু পরেই রাত নামবে, আর রাত নামার আগেই তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ রাতে ওই মহিলা বাইরে বের হয়ে আসে আর তাণ্ডব চালায়। দেখতে পাচ্ছ না আশেপাশে বাড়িগুলো? ওই করেছে এসব। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই বাড়ির ভিতরে এই মহিলার চেয়েও আরো ভয়ঙ্কর একজন আছে। ট্রেস এই লোকের কথা তেমন গুরুত্ব না দিয়ে পুলিশ নিয়ে আসতে যায়, আর অন্যদিকে দেখা যায় বাড়ির ভিতরে ওই মহিলাটা এজেকে কোথাও রেখে চলে গিয়েছে। আর এই সুযোগে এজে ওই সুড়ঙ্গ পথটা দেখছে। হঠাৎ সে শুনতে পায় অন্য কিছুর চিৎকার শব্দ। এটা ওই মহিলার চিৎকার না। আবার ভয় পেয়ে যায় এজে, দৌড়াতে থাকে। আর একটা সময় পরে দেখতে পায় আরেকটা দরজা। দরজার সামনে যখন সে এসে দাঁড়ায় তখন সে দেখতে পায় ওই বিভৎস মহিলাটা কাছাকাছি আসছে। আর তখনই ঘটে অবাক করা একটা ব্যাপার, মহিলাটা সামনে আর এগোয় না। দরজাটা দেখে সে আস্তে আস্তে পিছনে যেতে থাকে। হয়তো এই দরজার ওপাশে রয়েছে এমন কিছু যাকে ওই মহিলাটা নিজেও ভয় পায়। দরজাটা খুলে ফেলে যে ভিতরে খুবই নোংরা একটা পরিবেশ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। অনেকগুলো মেয়েদের কাপড় দেখা যাচ্ছে, আর তখনই আমরা দেখতে পাই সেই মহিলাটার কাপড়ও রয়েছে সেখানে। বোঝাই যায় ওই মহিলাটাকেও ধরে এনেছিল এখানে ফ্র্যাঙ্ক। তখনই ওখানে একজন কাশি দিয়ে ওঠে, চমকে যায় যে আর লাইট ফেলে। আমরা দেখতে পাই তখন ফ্র্যাঙ্ককে। ফ্র্যাঙ্ক এখন খুবই বৃদ্ধ, অসুস্থ অবস্থায় সে বিছানার উপর শুয়ে আছে। এজে ফ্র্যাঙ্ককে দেখেও ভাবে যে ওই মহিলাটা হয়তো একেও আটকে রেখেছে এখানে। ফ্র্যাঙ্ক এজেকে ইশারা করে বেড সাইড টেবিলটা তার কাছে এগিয়ে দিতে বলে। এজে সেটাই করে। তারপরে এজের চোখ যায় কয়েকটা ডিভিডির উপরে। প্রত্যেকটা ডিভিডির উপরে একটা করে মেয়ের নাম লেখা। একটা প্লে করে এজে, যা দেখে সে তাতে তার হুঁশ উড়ে যায়। ফ্র্যাঙ্ক মেয়েদেরকে নির্মমভাবে অত্যাচার করছে, তারপরে তাদেরকে ধর্ষণ করছে, আর সেগুলো ভিডিও করে রাখছে। এমন অত্যাচার যা বুঝিয়ে বলা সম্ভব না। হতবাক হয়ে যায় সে। ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে থাকে নির্বাক দৃষ্টিতে। এই লোকটাকে সে কিছুক্ষণ আগেও নিষ্পাপ ভেবেছিল। এজে ফ্রেন্ডকে বলে, তুই কি মানুষ নাকি? তুই তো এই পৃথিবীর সেরা অমানুষ। কি করেছিস তুই এই মেয়েদের সাথে? কোনো মানুষ কি এরকম কাজ করতে পারে? ফ্র্যাঙ্ক তখন বেডসাইড টেবিলটার ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে, নিজের মাথায় তাক করে সরাসরি গুলি করে দেয়। সাথে সাথেই মারা যায় ফ্র্যাঙ্ক। অন্যদিকে ট্রেস পুলিশ নিয়ে সেই বাড়িতে আসে, আর তাদেরকে সব কিছু খুলে বলে। কিন্তু পুলিশরা তার কথা তেমন একটা বিশ্বাস করে না। আর এর ভিতর অন্য জায়গা থেকেও একটা মারামারির খবর পায় পুলিশেরা, তাই তারা সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করে সেখানেই চলে যায়। ট্রেস কোনো উপায় না দেখে নিজের গাড়িতে গিয়ে ওঠে। গাড়ি দিয়ে ওই বাড়িটা ভাঙতে চায় সে। যখনই সে গাড়িটা স্টার্ট দেয় তখনই সামনে চলে আসে সেই বিভৎস মহিলাটা। ট্রেস ওই মহিলাটাকে সহ গাড়ি চালিয়ে দেয়। গাড়িটা গিয়ে ধাক্কা লাগে বাড়িতে, মাঝখানে পড়ে যায় ওই মহিলাটা। মহিলাটাকে ওই অবস্থায় রেখে ট্রেস বাড়ির ভিতরে চলে আসে। এজেকে যে করেই হোক উদ্ধার করতে হবে। অন্যদিকে এজে ফ্র্যাঙ্কের রিভলভারটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর একটু পরেই এজে বুঝতে পারে সামনে কেউ আসছে। সে ধরেই নিয়েছে এটা হয়তো সেই ভয়ঙ্কর মহিলাটা, তাই সে গুলি চালিয়ে দেয়। আর গুলিটা গিয়ে লাগে ট্রেসের পেটে। ট্রেসকে ধরে ধরে বাইরে নিয়ে আসে এজে। আর তখনই ট্রেস দেখতে পায় মহিলাটা আর গাড়ির সামনে নেই, চলে গিয়েছে সে ওখান থেকে। কোনো মতে দৌড়াতে থাকে তারা সামনের দিকে। একটু পরেই দেখা যায় সেই লোকটাকে। লোকটা তাদেরকে নিয়ে আসে একটা জায়গায়। ওরা এই লোকটাকে জিজ্ঞেস করে ওই মহিলাটা সম্পর্কে। লোকটা বলতে শুরু করে ওই মহিলার কাহিনী। এই বাড়ির মালিকের নাম ফ্র্যাঙ্ক। সে বিভিন্ন বাড়ি থেকে মহিলাদের গোপনে ধরে এনে এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে রাখত, আর তাদের উপরে নানান ধরনের নির্যাতন চালাতো। তাদেরকে ধর্ষণ করত, আর তারপরে যে বাচ্চা হতো সেই বাচ্চা বড় হলে তাদেরকেও ধর্ষণ করত। এভাবেই একের পর এক চলতে থাকতো। আর এই অনাচারের কারণেই জন্ম হয় ওই বিকৃত মহিলাটার। ও রাতের বেলা বের হয় আর তাণ্ডব চালায়।
এজে ওই লোকটাকে বলে এখনই আমাদের হসপিটালে যাওয়া উচিত, না হলে ট্রেসকে বাঁচানো যাবে না। ওই লোকটা বলে এই জায়গা থেকে বের হওয়া যাবে না, এখন আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটা হচ্ছে নিরাপদ, এখানে ওই মহিলাটা কখনোই আসতে পারবে না। গত 15 বছর ধরে আমি এখানেই আছি, আজ পর্যন্ত এখানে সে আসেনি। আজ রাত কোনোভাবে পার করতে হবে, সকালেই আমরা ট্রেসকে হাসপাতালে নিয়ে যাব। লোকটার কথা শেষ হতে না হতেই মহিলা পিছন থেকে চলে আসে আর ওই লোকটাকে ধরে তার হাত টেনে ছিঁড়ে ফেলে আর সেই হাত দিয়ে ওই লোকটাকে মারতে থাকে। এজে আর ট্রেস দৌড়ে সেখান থেকে পালায় আর একটা পানির ট্যাঙ্কির উপরে উঠতে থাকে। ওই মহিলাটা উঠতে শুরু করেছে উপরে, এজে হাতে বন্দুকটা উঠিয়ে নেয় আর তখনই হাত ফসকে বন্দুকটা নিচে পড়ে যায়। কি করবে এখন তারা? হঠাৎ এজের মাথায় একটা বুদ্ধি আসে, ও নিজে বাঁচতে পারবে কিন্তু তার জন্য ট্রেসকে মরতে হবে। ট্রেসকে সে এখান থেকে ফেলে দিবে, আর যেহেতু ট্রেসকে ওই মহিলা তার বাচ্চা মনে করে তাই বাচ্চাকে বাঁচানোর জন্য মহিলাটাও ঝাঁপিয়ে পড়বে আর এতেই মহিলাটাও মারা পড়বে। যে চিন্তা সেই কাজ, ট্রেসকে ধরে সে বাইরে ফেলে দেয় আর তখনই ট্রেসকে বাঁচানোর জন্য মহিলাটাও ঝাঁপিয়ে পড়ে। স্বার্থপর এজে শুধু তার নিজের কথা চিন্তা করে এই কাজটা করলো। নিচের দিকে তাকিয়ে দেখে তার বুদ্ধি কাজে লেগেছে, দুজনেই নিচে পড়ে গিয়েছে। মহিলাটার গায়ের উপরে পড়েছে ট্রেস, তাই তার আঘাত তেমন গুরুতর নয়, বেঁচে গিয়েছে সে। স্বার্থপর এজে এবার ট্রেসকে বোঝানোর চেষ্টা করে যে এই প্ল্যানটা করেছি যাতে আমরা দুজনেই বাঁচতে পারি, তোমাকে ছুঁড়ে ফেললে ওই মহিলাটাও লাফিয়ে পড়বে আর তোমাকে যেভাবেই হোক বাঁচাবে, এতে করে আমরা দুজনেই বেঁচে যাব। আমি যদি তোমাকে ওখান থেকে না ফেলে দিতাম তাহলে হয়তো আমরা দুজনেই মারা যেতাম। দেখেছো আমার বুদ্ধি কিভাবে কাজে লেগে গেল? কিন্তু এজে বুঝতেই পারেনি যে সেই বিভৎস মহিলা তখনও বেঁচে আছে। সে তখন এজের দুই চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর তার মাথাটা দুই ভাগ করে ফেলে। বলাই বাহুল্য সেখানেই মারা যায় এজে। আর ট্রেসের দিকে তাকিয়ে মহিলাটা বাচ্চাদের আদর করার মতো করে শব্দ করে ট্রেসকে আদর করে দেয়। সে সত্যি সত্যি ট্রেসকে তার নিজের বাচ্চা মনে করে আর ট্রেসকে ওই বাড়িতে যাওয়ার জন্য বলতে থাকে। খুবই করুণ একটা দৃশ্য দেখতে পাই আমরা তখন। বিভৎস ওই মহিলাটা ট্রেসকে আদর করছে আর ট্রেস মহিলাটার মুখে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয়। এই মুভিটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের মতো দেখতে না হলেও যে মনুষ্যত্ব এই বিভৎস মহিলাটা দেখিয়েছে সেটা ফ্র্যাঙ্ক, এজে কিংবা সর্বশেষ ট্রেসও মানুষ হয়েও দেখাতে পারেনি। এখানেই শেষ হয়ে যায় মুভিটি। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে হলে অরণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।